হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সৈকত মুখোপাধ্যায় লেখা খেলার নাম খুন গল্পের তৃতীয় পর্ব শেয়ার করতে চলে এসেছি। আপনি খেলেছেন? আচ্ছা, যখন খেলতেন তখন আপনার প্রতিদ্বন্দ্বীকে কীরকম নাম খুঁজে বের করতে বলতেন? আমি? একটু ভেবে নিয়ে বিনায়ক বলল, ধরুন নীল রঙে আঁকা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপের নাম খুঁজতে বলতাম। এত ছোট ছোট হরফে ওগুলো লেখা থাকত যে অন্যেরা ভারী মুশকিলে পড়ে যেত। মুশকিলে পড়ত, কিন্তু হেরে যেত কি? সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময়ই হারত না, খুঁজে খুঁজে ঠিক বার করে দিত। এতদিন বাদেও বিনায়কের গলায় যেন একটু আফসোস ফুটে উঠল। চৌবে সাহেব স্নিগ্ধ হেসে বললেন, আমি কিন্তু বেশিরভাগ সময়ই জিততাম। কেন জানেন? আমি খুঁজতে বলতাম টাকলা মাকান, কিংবা আন্দিজ, কিংবা সাইবেরিয়ান স্টেপ। সারা পাতা জুড়ে বড় বড় অক্ষরে লেখা থাকত ওই নামগুলো, একসঙ্গে চোখে ধরাই যেত না। কিভাবে খুঁজে বার করবে তাহলে আমার বন্ধুরা? বিনায়ক যেন একটু একটু বুঝতে পারছিল উনি কি বলতে চাইছেন, তাই সে চুপ করে শুনে যেতে লাগল চৌবে সাহেবের কথা। ক্রাইমের ব্যাপারটাও একদম এই রকম। চোখের সামনে যত বেশি ছড়িয়ে থাকে ততই ধরা কঠিন হয়ে যায়। তবে মনে হচ্ছে অজিত বর্মনের হত্যার রহস্যের ছড়িয়ে পড়া অক্ষরগুলোকে আমি দেখতে পাচ্ছি। আরও মিনিট 15 চৌবে সাহেবের সঙ্গে কথা বলার পর বিনায়ক যখন কুচবিহার থেকে আলিপুরদুয়ারের রাস্তায় গাড়ি ঘোরাল, তখন তার মুখ থেকে হতাশার কালো মেঘ অনেকটাই কেটে গেছে। চৌবে সাহেব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলেছেন। কাল ভোরবেলাতেই উনি 12 যাবেন। সরকারি গাড়ির সুবিধে নিতে রাজি হলেন না। বললেন, অন প্রিন্সিপাল রিটায়ারমেন্টের পর থেকে সরকারি গাড়ি চাপি না, আমি পাবলিক বাসেই যাতায়াত করব। পৌঁছেছে সেই জায়গাটা বেশ সুন্দর। চওড়া রাস্তার দুপাশে বড় বড় কৃষ্ণচূড়া, সেগুন আর শিশু গাছের সারি, তাদের মাঝে অনেকটা ব্যবধানে এক একটা বাড়ি। এরকমই একটা দোতলা বাড়ির সামনে বড় লোহার গেটের উপরে লেখা ডুয়ার্স সমিল। এখন আর বাড়িটার চারপাশে পুলিশ পোস্টিং নেই। সকাল 7টা, রাস্তায় লোক চলাচল নেই বললেই হয়। শুধু বর্মনদের বাড়ির সামনে একটা লরি দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন মিস্ত্রি এত সকালেই বিস্ফোরণের ফলে জমা হওয়া রাবিশ ঝুড়িতে ভরে ওই লরির মধ্যে বোঝাই করার কাজ শুরু করে দিয়েছে। কাজ চলছে। 15 মিনিট কেটে গেল। 20 মিনিট। শহরের দিক থেকে একটা সাইকেল দ্রুত গতিতে এগিয়ে আসছে। 25-26 বছরের একটা ছেলে সাইকেলটা চালাচ্ছে। কোনো বাড়ির সামনে সাইকেলটাকে কয়েক মুহূর্তের জন্য দাঁড় করিয়ে সে দৌড়ে ঢুকে যাচ্ছে বাড়ির কম্পাউন্ডের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে লাফ মেরে সাইকেলে উঠে রওনা দিচ্ছে পরের বাড়িটার দিকে। প্রতি সকালের এ এক খুব পরিচিত দৃশ্য। কাগজওয়ালা খবরের কাগজ বিলি করে যাচ্ছে। বর্মন বাড়ির সামনে এসে ছেলেটা আর সাইকেল থেকে নামল না, বরং একটা পা মাটিতে রেখে সে সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের মধ্যে থেকে একটা কাগজ টেনে বার করল। সুতলি দড়ি দিয়ে গোল করে বাঁধা কাগজটাকে সে অভ্যস্ত হাতে পাই করে ছুড়ে দিল দোতলার বারান্দার দিকে। এও খুব পরিচিত দৃশ্য। সারা ভারতের সব শহরেই এ দৃশ্য দেখা যায়। শুধু তার পরের দৃশ্যটাই খুব একটা স্বাভাবিক নয়। যে 4 জন মিস্ত্রি রাবিশের ঝুড়ি মাথায় লরিটার দিকে এগোচ্ছিল, তারা একসঙ্গে মাথা থেকে ঝুড়ি ফেলে দিয়ে সাইকেলওয়ালাকে ঘিরে দাঁড়াল। তাদের প্রত্যেকের হাতে এখন একটা করে রিভলভার। খবরের কাগজ বিলি করা ছেলেটা এতই হতভম্ব হয়ে পড়েছিল যে সে পালাবার বা বাধা দেওয়ার কোনো চেষ্টাই করল না। ডুয়ার্স শ মিলের টিনের চালার আড়াল থেকে একটা পুলিশ জিপ গেট পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে এল। তার মধ্যে ছেলেটাকে তুলে দেওয়ার পর পেছনের সিট থেকে নেমে এলেন উমাশঙ্কর চৌবে। 4 জন মিস্ত্রির মধ্যে একজন ছদ্মবেশের গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, এর কথা আমরা ভাবিনি স্যার। আপনাকে বলেছিলাম না বোস সাহেব, ম্যাপ পয়েন্টিংয়ের কথা। চোখের সবচেয়ে সামনে যে থাকে তাকে দেখতে পাওয়াই সবচেয়ে কঠিন। মজা দেখুন, আপনি আমাকে অজিত বর্মনের প্রতিদিনের কাগজ পড়ার অভ্যেসের কথা বলেছিলেন, অথচ সেই কাগজের মধ্যেই যে আরডিএক্স থাকতে পারে সেটা ভেবে দেখেননি। বিনায়ক বলল, এখন পুরো ঘটনাটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি স্যার। অজিত মাস্টারমশাই বারান্দা থেকে প্রতিদিনের মতন কাগজের মোড়কটা কুড়িয়ে নিলেন। ওজনের নিশ্চয়ই সামান্য হেরফের হয়েছিল, তবে আজকাল তো মাঝে মাঝেই কাগজের সঙ্গে সাপ্লিমেন্টের 8-10 পাতা বাড়তি থাকে, কাজেই ও নিয়ে তার মনে কোনো সন্দেহ জাগেনি। তারপর তিনি নিজের ঘরে ঢুকে সুতলির বাঁধন খুলে গুটিয়ে রাখা কাগজটাকে সোজা করার চেষ্টা করলেন, যেমন প্রতিদিনই করেন। শুধু সেই দিন ওই কাজটা করার সঙ্গে সঙ্গে কাগজের ভাঁজে লুকিয়ে রাখা একটা হালকা ফিউজ ক্যাপ ভেঙে গেল। অ্যাক্টিভ হয়ে গেল ডিটোনেটর, আরডিএক্সের পাতের মধ্যে দিয়ে ছুটে গেল স্পার্ক, এবং বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল অজিত মাস্টারমশাইয়ের শরীর।
একদম তাই। বিনায়ককে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে উমাশঙ্কর চৌবে মন্তব্য করলেন, কাগজোলা ছেলেটির সম্বন্ধে খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় ও জেনুইন কাগজোলাই হবে। এক টিপে রাস্তা থেকে দোতলা তিনতলার বারান্দায় কাগজ ছুড়ে দেওয়ার বিদ্যেটা কোনো টেররিস্টের পক্ষে ৪-৫ দিনে আয়ত্ত করা সম্ভব নয়। সম্ভবত যুগল বসুমাতারির সাগেরেদরা ওকে টাকার লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে দলে টেনেছিল। ওকে ইন্টারোগেট করলে কিং পিনগুলোর হদিশ পেয়ে যাবেন। স্যার, হঠাৎই দাঁড়িয়ে পড়ে চৌবে সাহেবের হাত দুটো জড়িয়ে ধরল বিনায়ক। আপনি যে আমাকে কত বড় লজ্জার হাত থেকে বাঁচালেন, এখন অন্তত আমি খুনিগুলোকে ধরে কোর্টে প্রডিউস করতে পারব। আপনি না থাকলে সেটুকুও পারতাম না। কি যে বলো ভায়া, এই প্রথম উমাশঙ্কর চৌবে বিনায়ককে তুমি বলে ফেললেন। এ সব কথা ছেড়ে দিয়ে বরং দার্জিলিংয়ের হোটেলটা বুক করে ফেলো, পুজোর সময় বড় ভিড় হয় ওখানে। একটা আগুয়ান বাসকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে চট করে উঠে পড়লেন উমাশঙ্কর চৌবে।